কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের খুব রিসেন্টলি ঘটে যাওয়া খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এই জন্য না যে ধুম করে অনেকগুলো টাকা বেড়ে গেছে কিংবা বাড়ানো হয়েছে, কিংবা আমাদের পরিবহন মালিকরা দাম বৃদ্ধির জন্য বা মূল্য বৃদ্ধির জন্য, ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করেছে, বা এইগুলোর বাইরেও ইকোনমিতে আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একটা বিশাল বড় একটা প্রভাব থাকে। আমরা সাধারণত দেখি যে গত বছরে বা এবছর শুরু দেখো পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিংবা চালের দাম বেড়ে যাচ্ছে, কিংবা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বা আমরা এটাকে ড্রেসের দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই কোন একটা পণ্যের দাম বৃদ্ধি আর ডিজেল কিংবা হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মানে একই কিনা, এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো যখন আমরা দেখি যে কোনো একটা স্পেসিফিক পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন বেসিক্যালি ব্যাপারটা এরকম হয়, যেহেতু বাংলাদেশের বাজারটা হচ্ছে একটা মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা মিলেই দর কষাকষি করে, এবং বিক্রেতা বিক্রি করার স্বাধীনতা আছে, বিক্রি না করার স্বাধীনতা আছে, আবার ক্রেতারও কেনার স্বাধীনতা আছে, না কেনার স্বাধীনতা আছে। তো দেখা যাচ্ছে যে বিক্রেতা একটা পণ্যর দাম বৃদ্ধি পাচ্ছে, বিক্রেতার দাম বাড়াচ্ছে, কারণ হচ্ছে তার উৎপাদন খরচ হতে পারে, কিংবা হচ্ছে ইম্পোর্ট কস্ট অনেক বেশি বেড়ে গেছে, এবং সে প্রফিট মার্জিনটা অ্যাড করে তারপর দেখা যাচ্ছে দামটা বৃদ্ধি করতে হচ্ছে। ইন দ্য মিন টাইমে ক্রেতা যদি মনে হয় যে না, এই দাম আমি দিতে পারবো না, তখন সে ক্রয় বন্ধ করে ফেলে। তখন বিক্রেতা ট্রাই করে দামটা কমানোর জন্য, কিন্তু কমানোর একটা লিমিট থাকে। তখন বিক্রেতা দেখে যদি দামটা কমানোর ফলে যদি ওর নিজের লস হয়ে যায়, তখন তো সে দাম কমাবে না। এইভাবে হচ্ছে দামটা নির্ধারিত হয়। এখন যেমন ধরুন হচ্ছে আলুর দাম বেড়ে গেল, তো ক্রেতা বলতেই পারে আমি আলু খাবো না, পেঁয়াজ আমি খাবো না, দাম বেড়ে গেছে, দাম কমলে আমি খাবো। আমরা দেখি যে রমজানের সময় বেশিরভাগ সময়ে দেখা যায় যে আমাদের বেগুনির দাম বেড়ে যায়, বা বেগুনের দামই বেড়ে যায়। তখন হয় কি, যে বিক্রেতারা কী করে, বা যারা হচ্ছে বাহিরে বেগুনি বিক্রি করে, ওরা বেগুনি না দিয়ে পেঁপে দিচ্ছে, স্লাইস করে কেটে দিচ্ছে। তো দেখা যাচ্ছে বেগুনের দাম বেড়ে যাচ্ছে, আমি বেগুনি খাচ্ছি না, আমি তখন বেগুনির জায়গায় পেঁপে নিয়ে খাচ্ছি। সো ইস্যুটা হচ্ছে এমন যে আমি খাবো না, কিন্তু যখন জ্বালানি তেলের দাম বেড়ে যায়, তখন আসলে ব্যাপারটা আরেকটু সেন্সিটিভ ইকোনমিতে। যেমন ধরেন খুব স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ভাবতেছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাইছে, আমি হচ্ছে পরিবহনের দাম বৃদ্ধি পাচ্ছে, ভাড়া বৃদ্ধি পাবে, আমি বাসের ভাড়াটা বৃদ্ধি পাচ্ছে, লঞ্চ কিংবা আমি ট্রাকের ভাড়া বৃদ্ধি পাবে, এবং ওটুক পর্যন্তই কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে সত্যি সীমাবদ্ধ। আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি ওটুকু রয়ে গেছে। কিন্তু ঠিক একটু পরে কী হবে, একটু পরে বলতে আমি বোঝাচ্ছি 3-4 মাস পরে ব্যাপারটা কেমন হতে পারে, তাকে সিনিয়রে যদি আমরা চিন্তা ভাবনা করি। যেমন ধরেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যে কৃষকরা সেচের কাজ করেন, তারা ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করেন বা মোটর ব্যবহার করেন। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার খরচটা বেড়ে যাবে। তো ওনার ফসলটা আরও 3 মাস বা 4 মাস পরে বাজারে আসবে। খুব স্বাভাবিকভাবে হচ্ছে তিনি তার ফসলের দাম বাড়াইতে হবে, কারণ তার উৎপাদন খরচ বেড়ে গেছে। আবার সেই ফসলটা যে ট্রান্সপোর্ট করে নিয়ে আসবে আমার কাছে, সেও তার খরচটা বাড়াবে, কারণ দাম বেড়ে গেছে। দেখেন, হয়তো 2%, 3% জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাইলে জনজীবনে তার ইম্প্যাক্টটা আসলে 20%-এর কাছাকাছি চলে যায়। অর্থাৎ হচ্ছে আমার প্রায় 5, 10, 15 গুণ বেশি একটা ইম্প্যাক্ট পড়ে যায়। কারণ হচ্ছে শুধু জ্বালানি তেল শুধু একটা সেক্টরের খরচটা বাড়ায় না, তারা অনেকগুলো সংযুক্ত সেক্টরের খরচটা বাড়ায় ফেলে। আমরা যদিও যারা বাসে চড়ি, গাড়িতে চড়ি, তারা হচ্ছে ট্রাই করি আর কি, প্রায় বলছে যে আমি হচ্ছে শুধু ডিজেল চালিত যানবাহনের খরচ ভাড়াটা বাড়বে, কিন্তু সিএনজি কেন বাড়াচ্ছে? খুব সিম্পল, দেখেন ব্যাপারটা, যে যেহেতু হচ্ছে ডিজেল চালিত পণ্যের দাম বেড়ে গেছে, গাড়ির ভাড়া বাড়ছে, মানে হচ্ছে বা ডিজেলের ভাড়ায় টাকাই বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে সকল পণ্যেরই কিন্তু একটি ইনডাইরেক্টলি প্রাইস বেড়ে যাবে। এখন যিনি সিএনজি ড্রাইভার, তো তার হচ্ছে কি যে সেই ইনকামটা বাড়তেছে না, কারণ হচ্ছে তার যেহেতু সিএনজি ড্রাইভার, কিন্তু তার অন্যান্য খরচ, চালের দাম, ডালের দাম, মানে যে পণ্যগুলো সে ব্যবহার করে এবং যে পণ্যগুলো ট্রান্সপোর্ট করে আনতে, সেই পণ্যের দাম বেড়ে যাবে। কিংবা ধরেন যে সিএনজি ড্রাইভারের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সে বাজারে পার্টস কিনতে যাবে, পার্টসের দাম বেড়ে যাবে। কেন? কারণ ওই পার্টস বিক্রেতা পার্টসটা যেই
গাড়ি দিয়ে নিয়ে আসছে, সে ডিজেল চালিত গাড়ি, সো পার্টসের দাম বাড়বে। সো আলটিমেট মানে ইন ফিউচারে হয়তো বেশি ঝামেলায় পড়ে যাবে সিএনজি ড্রাইভারগুলো, এবং তারও একটা সময় হয়তো স্ট্রাইকে চলে যাবে যে আমাদের সিএনজি ড্রাইভারদেরও ভাড়া বাড়াইতে হবে। সো এখানে ইস্যু যেটা যে আমরা যখন কোনো একটা পণ্যের দাম বৃদ্ধিটা যত সহজে আমরা ভাবি যে একটা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, ঠিক জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা ঠিক একটা পণ্য হিসেবে জ্বালানি তেলকে আমরা কাউন্ট করতে পারবো না, কারণ এটা সংযুক্তে যতগুলা পণ্য আছে যেটার সাথে জ্বালানি কানেক্টেড, এবং আমরা ব্যবহারযোগ্য বা কোনো কিছুতেই আপনি এমন কোনো পণ্য পাবেন না যেটা হচ্ছে জ্বালানি তেল কানেক্টেড না। সো এটা হচ্ছে খুব সহজে হয়তো যদি পণ্যের দামটা অ্যাডজাস্ট করা না হয়, আমাদের হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। সো মুদ্রাস্ফীতি বাড়ার মানে আমরা জানি যে মোটামুটি সব কিছুরই দাম বেড়ে যাবে। সো এটা হচ্ছে একটা ইস্যু যে আমরা ঠিক টক শোতে বা এই ইস্যুসগুলোতে এই ইস্যুটা নিয়ে কথা বলা হয় না, যে শুধু পরিবহন নিয়ে কথা হচ্ছে। জ্বালানি মানে পরিবহন না, জ্বালানি মানে জনজীবন এবং জীবন মান। সো জীবন মানের একটা পরিবর্তনের সংখ্যা কিন্তু করাই মানে ইকোনমিক্যাল দৃষ্টিতে হচ্ছে ব্যাপারটা খুবই সত্য এবং হচ্ছে বাস্তব। সো আমরা যখন হচ্ছে কোনো একটা অর্থনীতির কোনো একটা টার্ম নিয়ে কথা বলি, তখন দেখা যাচ্ছে যে আমরা যে টার্মটা জানি শুধু সেই টার্মটাতেই হচ্ছে আটকে থাকি। ব্যাপারটা এমন না করে আমাদের সবাইকে অন্য টার্মগুলো সম্পর্কে ধারণা থাকা বা রাখা উচিত। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আর আমরা ট্রাই করব ইকোনমিক্সের যেই কঠিন টার্মগুলো আছে খুব সহজেই আমরা শিখে ফেলবো, যাতে করে সামনে আমাদের চিন্তা ভাবনাগুলো আরও উন্নত করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মুক্ত কথার সাথে থাকার জন্য।